সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে 3 মামলায় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে 3 মামলায়, আনিসুল হককে 3 মামলায় এবং সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে 6 মামলায়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 2 মামলায় গ্রেফতার দেখানো হয়। সকাল 8টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানায় 13টি হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গতকাল রাতে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ খোকসা কুমারখালী আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। যান্ত্রিক সমস্যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেট্রো রেলে যান্ত্রিক সমস্যা হওয়ায় সকালে উত্তরা থেকে ছেড়ে আসে ট্রেনটি হঠাৎ করে শেওড়াপাড়া স্টেশনে থেমে যায়। অনেকক্ষণ থেমে থাকার পর জানানো হয় লাইনের সমস্যা হওয়ায় ট্রেন মতিঝিলে যাবে না। আগারগাঁও স্টেশনের সব যাত্রী নামিয়ে দেওয়া হলে যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এই অংশে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন ও তার বাহিনীর দাপটে অতিষ্ঠ রংপুর মেডিকেলের কর্মকর্তারা। প্রভাবশালীদের ছত্রছায়ায় কর্মচারী নিয়োগ, বদলি, ডিউটি, টেন্ডারবাজি সহ সব ক্ষেত্রেই তার আধিপত্য। পরিত্যক্ত 2টি ভবন দখলে নিয়ে ভাড়া দিয়েছে। ওই ভবনের বিদ্যুৎ ও পানির বিল বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে বকেয়া পড়েছে 1 কোটি টাকা। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। শ্যাওলাধরা, আগাছায় ভরা, মরিচা পড়া ভবন দুটিতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন ভাড়াটিয়ারা। গেল 15 বছর ধরে হাসপাতাল থেকে কলেজ সবখানে দৌরাত্ম ওরা 9 জন নামে পরিচিত নয়ন বাহিনীর। হাসপাতালের 18 ও 19 নম্বর ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভবন দুটি দখলে নিয়ে ভাড়া দেয় তারা। কর্মচারী নিয়োগ, বদলি, ডিউটি আর টেন্ডারবাজি সহ সব ক্ষেত্রেই এ বাহিনীর আধিপত্য। কর্তৃপক্ষ যদি ঠিকভাবে দেখতো তাহলে তো এরকম হওয়ার কথা না। এটা মেডিকেল, যেমন এই মেন গেটগুলো এখানে দারোয়ান থাকবে, পাহারা থাকবে, কিন্তু থাকে না। দেখেন মেন গেটগুলো বন্ধ থাকে। আছে গডফাদার আছে, তারা তো ফিরাবার সরকারের কাছে প্রিয় লোক। যে সরকারে আছে তার কাছে প্রিয় লোক। 10 এবং 12 এটি বিল্ডিং রিপেয়ার না করেই কোনো একটা বিল তুলে নিয়ে চলে গেছে। 2-3 বার শুনছি, আসি বলে গেছে ঝুঁকি করবো, তারপরে সবাই থাকে আসি ইয়া করে। এমনটা না বলি, জেনার তত্ত্বাবধানে আসি, ওনাকে দেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়াই। দখল করা ভবনে অবাধে চলে হিটার ও এসির ব্যবহার। বিল দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। গেল জুনে 1 মাসের বিল আসে 47 লাখ টাকা। এখানে একটা হিউজ কনজাম্পশন হচ্ছে, কারণ এখানে প্রায় 32টা ফ্যামিলি থাকে। 32টা ফ্যামিলি তো আপনারা 32টা ফ্যামিলি অনেক এখানে কনজিউম হচ্ছে, আপনার পানি কনজিউম হচ্ছে, বিদ্যুৎ কনজিউম হচ্ছে, যার ফলে এখানকার যেটা মান্থলি যেটা খরচ তার চেয়ে অনেক বেশি তাদেরকে বিয়ার করতে হচ্ছে। এবং সরকারের এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখানে নির্দেশ দিয়েছে যে কোনো অবৈধ যদি কোনো লাইন থাকে বা থাকে সেটা যেন কাট আপ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভবনে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। 18-19 নম্বর কোয়ার্টার কিন্তু এটা পরিত্যক্ত ঘোষণা আছে। তো তবে যেহেতু পরিত্যক্ত ভবন, এখানে বসবাস করা ঝুঁকিপূর্ণ এবং আগামী 15 দিনের মধ্যে এটা অবশ্যই খালি করে দিবেন, না হলে আমরা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। গত 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর সটকে পড়ে অভিযুক্ত নয়ন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। প্রায় 1 দশক পর প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। সহিংসতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে সেনা, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার
সংবিধানের 370 ধারা বিলুপ্ত করে জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা ছিনিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর এবারই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে। 370 ধারা বিলোপে জম্মু ও কাশ্মীরে আসন সংখ্যা 83 থেকে বেড়ে হয়েছে 90। নির্বাচনের প্রথম দফায় 24টি আসনের জনপ্রতিনিধি নির্বাচনে বুধবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করছে ভোটাররা। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটের আগে একাধিক সন্ত্রাসী হামলার কারণে নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী, সিএপিএফ সদস্যদের। সতর্কাবস্থায় রয়েছে সেনা সদস্যরাও। জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে চলছে তল্লাশি। 25 সেপ্টেম্বর 26টি আর 1 অক্টোবর 40টি আসনে ভোটের পর ফলাফল ঘোষণা হবে আগামী 4 অক্টোবর। জম্মু ও কাশ্মীরে 30 সেপ্টেম্বরের মধ্যে ভোট গ্রহণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে পেজর বিস্ফোরণে অন্তত 9 জন নিহত ও 3000-এর কাছাকাছি মানুষ আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় কোনোভাবে জড়িত নয় বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। পেজার বিস্ফোরণের ঘটনায় সরাসরি ইসরায়েলকে দায়ী করে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির সামরিক শাখার বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণাত্মক এই আচরণের জন্য ইসরায়েল ও বিশ্বাসঘাতকদের চরম মূল্য দিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:45 দিকে লেবাননের রাজধানী বৈরুতে প্রথম বিস্ফোরণ হয়। এরপর বিভিন্ন অঞ্চলে পেজার বিস্ফোরণে প্রাণহানি বাড়তে থাকে। হতাহতের ভিড়ে হাসপাতালগুলোতে তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। অন্তত 200 জনের অবস্থা গুরুতর। নিহত হয়েছেন লেবাননের এমপি হিজবুল্লাহর নেতা আলী আম্বারের ছেলে। আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত মুস্তফা আম্বানি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেজারের চালান তাইওয়ান থেকে পাঠানোর সময় এগুলো খুলে যান্ত্রিক কিছু পরিবর্তন আর বিস্ফোরক বসানোর কাজটি করেছে ইসরায়েল। এই বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে আলোচনায় সংকট সমাধানের আহ্বানও জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। খেলার খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কাল চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল সকাল 10টায় মাঠে গড়াবে ম্যাচটি। ভারতের মতো বড় দলের বিপক্ষে টেস্ট খেলাটা চ্যালেঞ্জিং মনে করেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার কাছে বড় দলের বিপক্ষে চাপে থাকাটা সুবিধাজনক। এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, তাদের বিপক্ষে জিতে সবাই মজা নিতে চায়। টেস্ট শুরুর আগে বাংলাদেশ দল সেই স্বাদ নিচ্ছে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। চেন্নাই টেস্ট শুরুর আগে চলছে কথার খেলা। সেই খেলায় মনোযোগ নেই টাইগারদের, সর্বোচ্চ প্রস্তুতি নিতেই ব্যস্ত শান্তরা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় এবার ভারত বধের প্রত্যাশা ভক্তদের। এই চাপকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বাংলাদেশ। এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে, আরো বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। আমরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে বুঝতে পারি। দারুণ ছন্দে বাংলাদেশের পেসাররা অলরাউন্ড পারফরমেন্সে মিরাজের মাঝে ভবিষ্যতের সাকিবকে দেখতে পাচ্ছেন হাথুরু। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরো উৎসাহিত হই। ভারতের বিপক্ষে টেস্ট খেলা বড় চ্যালেঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে। মাঠে নামার আগে কথার লড়াইয়ে নেমে গেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টেস্টে টাইগারদের একটুও ছাড় না দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন তিনি। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।